চট্টগ্রাম থেকে রাঙ্গামাটির পথে এনসিপির পদযাত্রা, হতাহতদের জন্য জুলাই গণ অভ্যুত্থান সেল গঠন করছে দল, জানালেন নাহিদ। আমাদের নিজেদের পার্টির তরফ থেকে একটা গণ অভ্যুত্থান সেল, শহীদ এবং আহত কল্যাণ সেল আমরা করছি। সেটার আন্ডারে আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করতেছি। কারফিউ শেষে গোপালগঞ্জে চলছে সকাল সন্ধ্যা ১৪৪ ধারা, নিষিদ্ধ সভা সমাবেশ, জোরদার আছে নিরাপত্তা। নিষেধাজ্ঞা অমান্য করে সিলেটের টিলা কাটার মহোৎসব নির্মাণ করা হচ্ছে বসতবাড়ি প্লট, অভিযোগের তীর প্রভাবশালীদের দিকে। আমন্ত্রণ সংবাদ সারা দেশে, আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন, এবার বিস্তারিত খবর জানাবো। জুলাই শহীদ ও আহতদের জন্য জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে জুলাই গণ অভ্যুত্থান সেল গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। দেশ গড়তে জুলাই পদযাত্রার ২০তম দিনে চট্টগ্রামে শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করেন এনসিপি নেতারা। পরে নাহিদ জানান, এনসিপি জুলাই আগস্টের আন্দোলনে শহীদ পরিবারের পাশে আছে এবং সব সময় থাকবে। ৫ই অগস্টের মধ্যে সরকারের পক্ষ থেকে জুলাই ঘোষণাপত্র দেওয়া হবে বলে আশাবাদী এনসিপির আহ্বায়ক। তিনি বলেন, জুলাই ঘোষণাপত্র হলে গণ অভ্যুত্থান একটি আইনি স্বীকৃতি পাবে। এরপর রাঙ্গামাটির উদ্দেশ্যে পদযাত্রার জন্য রওনা দেন নাহিদ ইসলাম সহ এনসিপির কেন্দ্রীয় নেতারা। বিকেলে চট্টগ্রামে পদযাত্রা ও পথসভা করবে দলটি। পলিটিক্যাল যে জিনিসটা ঘোষণাপত্র সনদ, এটা তো আমরা আমাদের সবটা বলছে এবং ৩ই আগস্ট সেটা নিয়ে আমরা বড় প্রোগ্রাম করব। ৫ই আগস্টের মধ্যেই সরকার যাতে এটা সরকারও বলছে যে তারা দিবে সনদ এবং ঘোষণাপত্র, এবং ঘোষণাপত্র অবশ্যই নতুন সংবিধানে থাকবে। সংবিধানের ফলে জুলাইয়ের এটা সাংবিধানিক একটা ভিত্তি পাবে। দর্শক, এনসিপির জুলাই পদযাত্রার বিষয়ে আরো খবর জানবো সহকর্মী আকলাকুস সাফার কাছ থেকে। সাফা, এনসিপির গাড়ি বহর এখন কোথায় রয়েছে এবং রাঙ্গামাটিতে কি কি কর্মসূচি রয়েছে সেই ব্যাপারেও জানতে চাই। ইশরাত, রাঙ্গামাটিতে মূলত পথসভা এবং পদযাত্রা। আমি যদি রাঙ্গামাটির যাওয়ার পথের যে চিত্রটা, এই চিত্রটা আপনাকে দেখাই। রাঙ্গামাটির মূল যে শহর, সেখানে ঢুকতে এখনো পর্যন্ত ৩০ কিলোমিটারের মতো বাকি। এর মাঝে মাঝে যে বাজারগুলো পড়ছে সেই সব জায়গায় পদযাত্রাকে স্বাগত জানিয়ে নতুন এই দলটির যারা সমর্থকরা, তারা এইসব জায়গায় দাঁড়িয়ে অভ্যর্থনা জানাচ্ছে। নাহিদ ইসলাম সহ কেন্দ্রীয় যে নেতারা, তারা সামনের যে গাড়িবহর, সেই গাড়িবহরের সঙ্গে তারা আছেন এবং আলাদা করে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে, সেটাও আমাদের কিন্তু চোখে পড়ছে বেশ। এই পদযাত্রাটি মূলত রাঙ্গামাটি শহরে যে সেখানে পদযাত্রা হবে এবং তারপর সেখানে পথসভা হবে। ফিরে এসে আবারও চট্টগ্রামে পথসভা রয়েছে। আমরা যেটি দেখছি সেটি হচ্ছে এই পার্বত্য যে ৩টি জেলা আছে, এই ৩টি জেলার বিষয়ে এনসিপির যে নেতাদের যে অবস্থান, সেই অবস্থান হচ্ছে তারা বলছেন যে তারা একটি নতুন সংবিধান চান ২৪-এর গণঅভ্যুত্থানের পর। সেই সংবিধানে তারা গণঅভ্যুত্থানের যে ঘোষণাপত্র, সেই ঘোষণাপত্রের সংযুক্তি চান এবং একই সঙ্গে পাহাড়ি এবং জাতিগোষ্ঠীর বিভিন্ন জাতিগোষ্ঠীর যে মানুষজন আছেন তাদেরকে সাংবিধানিক একটি স্বীকৃতি দেয়া এবং তাদেরকে মূল স্রোতে নিয়ে আসার জন্য যতটা ব্যবস্থা করা যায়, যেই ব্যবস্থাগুলো এত বছরেও বাংলাদেশে করেনি কোনো রাজনৈতিক দল অথবা কোনো সরকার, যেগুলো করেনি, সেই সব জায়গা থেকে তারা যে গুরুত্ব দেওয়া পাহাড়ি জনগোষ্ঠীকে, সেই গুরুত্ব দেওয়ার কথা তারা বলছেন। গতকাল বান্দরবানেও তারা এই বিষয়গুলো নিয়ে কথা বলেছেন এবং একই সঙ্গে পাহাড়ি জনগোষ্ঠীর যে মানুষজন আছে তাদেরকে রাজনীতির মূল স্রোতে নিয়ে আসার পাশাপাশি বৈষম্য দূর করার যে প্রত্যয়, সেই প্রত্যয়ের কথাগুলো কিন্তু বলছেন। আমরা ধারণা করছি যে রাঙ্গামাটি জেলায় যেও হয়তোবা পথসভা থেকে এমনই হয়তোবা কোনো বক্তব্য আসতে পারে। তবে সকালবেলা আপনি বুঝতে পেরেছি সাফা, অনেক ধন্যবাদ আপনাকে। কারফিউ শেষে গোপালগঞ্জে ১৪৪ ধারা জারি করা হয়েছে। সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত বলবৎ থাকবে এই বিধিনিষেধ। জেলা প্রশাসন জানিয়েছে এই সময়ের মধ্যে যে কোনো ধরনের সভা, মিছিল ও জনসমাবেশ নিষিদ্ধ থাকবে। ১৪৪ ধারার আওতামুক্ত শিক্ষার্থী, সরকারি অফিস সহ জরুরি পরিষেবা সমূহ। শহর জুড়ে জোরদার আছে নিরাপত্তা ব্যবস্থা। স্বাভাবিক জেলার পরিস্থিতি। গেল বুধবার সহিংসতার পর জেলায় জারি ছিল কারফিউ, গতকাল তা শিথিল করা হয়। দর্শক, এই বিষয়ে আরো জানবো। গোপালগঞ্জে যেতে চাই, আমার সহকর্মী মোজাম্মেল হোসেন মুন্না সেখানে রয়েছেন, সেখানকার খবর তিনি রাখছেন। মুন্না, ১৪৪ ধারা জারির পর এখন শহরের পরিস্থিতি আপনি কেমন দেখছেন?
ইসরাত, জানেন গত বুধবার গোপালগঞ্জে নানা উৎপত্তি হয়েছিল। তারপর থেকেই সারা গোপালগঞ্জ কিন্তু উত্তপ্ত পরিস্থিতি ছিল। এখন আজকে সকাল 6টা থেকে 144 ধারা জারি রয়েছে গোপালগঞ্জে। তবে সার্বিক পরিস্থিতি যদি আমি বলি, তবে সব দিক থেকেই অবস্থা ভালো রয়েছে। তবে সংখ্যা কিন্তু মানুষের কাটেনি। দোকানপাট হাতে গোনা 2-1টি দোকানপাট খুলেছে, গ্রেপ্তার পারেনি এমনটি জানিয়েছে যারা দোকানি রয়েছে তারা। এই গ্রেপ্তার আতঙ্কে কিন্তু তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতেও তারা কিন্তু বাড়ির বাইরে আমি গোপালগঞ্জ শহরের উপজেলাগুলোতেও খোঁজ নিয়েছি, সেখানেও দোকানপাট কিন্তু একটি থমথমে অবস্থা কিন্তু এখনো রয়েছে। তবে গাড়ি রাস্তায় ঢাকা খুলনা মহাসড়কে যানবাহন নিয়মিতভাবে চলছে। গোপালগঞ্জ জেলা সদর সহ বিভিন্ন জায়গায় রিক্সা, ভ্যান এবং অন্যান্য যে সমস্ত পরিবহন রয়েছে সেগুলো চলাচল কিন্তু স্বাভাবিক রয়েছে। ইসরাত, মুন্না, অনেক ধন্যবাদ আপনাকে। 8 দফা দাবিতে পাবনা সরকারি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের প্রশাসনিক ভবনে তালা দিয়ে আন্দোলন করছে শিক্ষার্থীরা। দর্শক, এ বিষয়ে আরো জানবো সহকর্মী কলিট তালুকদারের কাছ থেকে। কলিট, প্রশাসনিক ভবনে যে তালা দেয়া হলো, সার্বিক কার্যক্রম তো ব্যাহত হচ্ছে, এ ব্যাপারে কর্তৃপক্ষ কি বলছে? কর্তৃপক্ষের সাথে শিক্ষার্থীদের কোনো আলোচনার ব্যবস্থা হয়েছে কিনা এবং শিক্ষার্থীদের দাবিগুলো আসলে কি কি? ইশরাত, আসলে আপনি যেমনটি বলছিলেন, আসলে দেখেন যে শুনেছি যে প্রশাসনিক ভবনের সামনে শিক্ষার্থীরা যে তাদের 8 দফা দাবি, সেই 8 দফা দাবিতে বিক্ষোভ প্রদর্শন করছে এবং কর্তৃপক্ষের সঙ্গে এখনো শিক্ষার্থীদের কোনো আলোচনা হয়নি বলে আমরা জানতে পেরেছি। 8 দফা দাবির মধ্যে আসলে তাদের রয়েছে যে ইয়ারডাক সংক্রান্ত স্বচ্ছতাকরণ, তারপরে কারিকুলাম বিষয়ে তথ্য প্রদান, সময়সীমার মধ্যে ফল প্রকাশ সহ ফলাফল প্রকাশ, সেমিস্টার সময়সীমা নির্ধারণ সহ শিক্ষক সংকট নিরসন সহ 8 দফা যে দাবি রয়েছে, সেই 8 দফা দাবিতে তারা আজ সকাল 10টা থেকে সে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে সেই বিক্ষোভ প্রদর্শন করছে। শিক্ষার্থীদের সঙ্গে এখনো প্রশাসনিক কলেজ কর্তৃপক্ষের কোনো আলোচনা হয়নি বলে শিক্ষার্থীরা আমাদেরকে বলেছেন। শিক্ষার্থীরা বলছেন যে যতক্ষণ তাদের দাবি না মেনে নেবে তাদের সেই বিক্ষোভ চলতেই থাকবে। শিক্ষকদের সঙ্গে আলোচনার পরে যদি কোনো সমঝোতায় আসা যায়, তবেই তারা তাদের এই যে অবস্থান ধর্মঘট সেটি প্রত্যাহার করে নেবে। জি কলিট, ধন্যবাদ আপনাকে। নেত্রকোনার দুর্গাপুরের একটি বাসা থেকে স্বামী স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে কুরালিয়া গ্রাম থেকে সোহাগ মিয়া, ঝুমা আক্তার দম্পতির মরদেহ উদ্ধার করা হয়। স্বজনরা জানায়, বছর 3 আগে বিয়ে হয় এই দম্পতির। এরপর থেকেই পারিবারিক কলহ চলছিল। 1 সপ্তাহ আগে ঝগড়া করেছে দুজন। শনিবার রাতে খাওয়া দাওয়া শেষে ঘুমিয়ে পড়েন তারা। সকালে ডাকাডাকির পরও সারা না মেলায় পুলিশে খবর দেয় পরিবার। দরজা ভেঙে মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের ধারণা আত্মহত্যা করেছেন স্বামী স্ত্রী। তাদের একটি কন্যা সন্তানও রয়েছে। খুলনায় বিষাক্ত মদ পানে 5 জনের মৃত্যুর ঘটনায় আটক করা হয়েছে এক হোমিও চিকিৎসককে। পুলিশ জানায়, গতরাতে নগরের রায়ের মহল এলাকা থেকে মোসলেম আলীকে আটক করা হয়। তার বিরুদ্ধে হোমিও চিকিৎসার আড়ালে মদ তৈরির অভিযোগ রয়েছে। ময়নাতদন্তের জন্য সাবু, বাবু ও সাজ্জাদের মরদেহ মর্গে রাখা হয়েছে। এর আগে ময়নাতদন্ত শেষে গৌতম কুমারের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। আর পোস্টমর্টেম ছাড়াই তোতার মরদেহ পিরোজপুরে নিয়ে গেছে তার পরিবার। গেল শুক্রবার স্থানীয় এক হোটেলে মদ পানের পর অসুস্থ হয়ে একে একে এই 5 জনের মৃত্যু হয়। এখনও আইসিইউতে সোনু নামের একজন। সিলেটে নিষেধাজ্ঞা অমান্য করে চলছে টিলা কাটার মহোৎসব। বানানো হচ্ছে বাসাবাড়ি, প্লট। প্রশাসন বলছে চিহ্নিত করা হয়েছে টিলা খেকোদের। দ্রুতই নেওয়া হবে ব্যবস্থা। আহমেদ শাহিনের তোলা ছবিতে নাবিল হোসেনের প্রতিবেদনে বিস্তারিত দেখব। নগরীর টিলারগাঁও এলাকায় এই স্থানটিকে দেখে মনে হতে পারে বিরান ভূমি, যদিও এক সময় ছিল 100 শতকের সবুজ টিলা।
অভিযোগ আছে দিনে দুপুরেই চলছে ধ্বংসযজ্ঞ। সম্প্রতি পরিবেশ অধিদপ্তর থেকে নোটিশ দেয়া হলেও থেমে নেই টিলাকাটা। কমপ্লেন দেওয়ার পরে আমরা কাছে খারাপ লাগে, প্রশাসনিকভাবে পুলিশ আইয়া সাময়িক বন্ধ করিয়া যায়, আবার কাটায়। এগুনিয়া অনেক কাহিনী চলে। দাম্ভিকতার সাথে টিলাকাটার কথা স্বীকার করেন প্রবাসী মালিকও। বাড়ির উপরে যদি মাটির পরে ওদের রিস্ক হয়ে থাকে, আমি যদি একটু উপরগুলা কেটে একটু ঢালাই করে দেই, তাহলে আমি কি পরিবেশ নষ্ট করে দিলাম? ওদের যে জীবন রক্ষা করলাম, ওইটা কি পরিবেশ রক্ষা করলাম না? একই চিত্র টিলারগাঁওয়ের পাশের দুই এলাকা জাহাঙ্গীরনগর ও পুরাবাড়ির। সেখানেও টিলা কেটে বানানো হয়েছে বাসাবাড়ি, কোথাও তৈরি করে রাখা হয়েছে প্লট। তারা ব্যবসা করে মাটি তুলে টিল্লা কাটিয়া মাটি বালুতে পরিণত করে, তারা করিয়া তারা মাটি বেচে। যারা জায়গা কিনে তারা থেকে আর কি কন্ট্যাক্ট লইয়া তারা মাটি হাঁটিয়ে দেয়। বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান শফিকুর রহমানের প্রভাব খাটিয়ে এমন ধ্বংসযজ্ঞের অভিযোগ উঠলেও তা অস্বীকার করেছেন তারা। কিছু ভালো লোককে এই মামলা মিথ্যা মামলা দিয়েছে। এই মিথ্যা মামলা ওদেরকে আমি গিয়ে বলেছি পরিবেশে আপনারা তদন্ত করেন, কে কেটেছে, কখন কেটেছে, কিভাবে কর্তন হয়েছে, এটা যাচাই বাছাই করে সঠিক অপরাধী যে তার বিরুদ্ধে আপনারা আইনানুগ ব্যবস্থা নেন। এদিকে প্রাথমিকভাবে সত্যতা পাওয়ায় অভিযুক্তদের বিরুদ্ধে চলতি বছরেই 2টি মামলা করেছে পরিবেশ অধিদপ্তর। তারপর আর কোনো খোঁজ রাখেনি। কারা কাটতে পারে, কারা সম্ভাব্য কাটছে, ওইখান থেকে সরেজমিনে আমরা কিন্তু সেটা অনুসন্ধান করেই মামলাটা আমরা দায়ের করি। এটি মূলত আমাদের মামলা করার প্রক্রিয়া। অতএব এখানে অহেতুকভাবে মামলা দেওয়ার কোনো সুযোগ নাই। জেলা প্রশাসন বলছে দ্রুতই তাদের বিরুদ্ধে নেওয়া হবে শাস্তিমূলক ব্যবস্থা। এদের নিয়ে সবসময় আমাদের যে স্থানীয় যে প্রশাসন আছে তারা কাজ করছে, কথা বলেছে একাধিকবার তাদের সাথে, কেউ নিবৃত্ত হচ্ছে, যারা হচ্ছে না তাদের বিরুদ্ধে আমরা আইনত ব্যবস্থা নিচ্ছি। পরিবেশবাদীদের তথ্য মতে গত 1 দশকে সিলেটে অন্তত 61টি টিলা কেটে ফেলা হয়েছে। টিলা ধসে মারা গেছেন অর্ধশত মানুষ। নাবিল হোসেন, যমুনা নিউজ, সিলেট। ফরিদপুরে হাইওয়ে পুলিশের জব্দকৃত একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গেল ঈদুল আজহার আগে মধুখালীতে সড়ক দুর্ঘটনার শিকার হয় আরএসএফ পরিবহনের বাসটি। পরে বাসটি জব্দ করে করিমপুর হাইওয়ে থানার পাশে রাখা হয়। তারপর থেকে মালিকপক্ষের লোকজনই দেখাশোনা করত। শনিবার দুপুর থেকে বাসে কেউ ছিল না। রাত 12টার দিকে হঠাৎ আগুন লাগে গাড়িটিতে। পরে ফায়ার সার্ভিস গিয়ে নেভায়। অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখছে পুলিশ। 3 দফা দাবিতে বিক্ষোভ করছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দর্শক, এই বিষয়ে আরো জানবো, আমার সহকর্মী তারেক মাহমুদ সেখানে রয়েছেন। তারেক, শিক্ষার্থীদের দাবিগুলো কি কি এবং ক্যাম্পাসে এখন আপনি কি অবস্থা দেখছেন? ইশরাত, বেলা 11:30টায় এই রাজশাহী নগরীর যে হেতেমখা নর্দার্ন ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড নেসকোর যে প্রধান কার্যালয়, সেখানে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা 3 দফা দাবি নিয়ে আন্দোলন করছে এবং তারা যেমনটি বলছে যে ইঞ্জিনিয়ারদের অধিকার আদায়ের দাবিতে কিন্তু এই মানববন্ধন শেষে তারা এখন বিক্ষোভ করছে। এবং 3 দফা দাবির মধ্যে তারা যেমনটি বলছেন যে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং যে 7ম গ্রেড পদের নিয়োগ সরাসরি পরীক্ষার মাধ্যমে সেটি কিন্তু হতে হবে এবং কোনো প্রমোশনাল কোটা থাকবে না। এছাড়াও সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের যে 8ম গ্রেড পদের জন্য সকল ধরনের ডিপ্লোমা কোটা বাদ দিয়ে সকল ইঞ্জিনিয়ারদের জন্য উন্মুক্ত করতে হবে এবং বর্তমানে নেসকোতে যে এই 33% এর উপরে প্রমোশনাল নিয়ে কর্মরত চাকরিজীবীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে। আমরা দেখতে পাচ্ছি যে বেলা 11টার পরে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী রয়েছে তারা এসে কিন্তু আন্দোলন। এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি রাজশাহীর যে হেতেমখা এই রাস্তাটি রয়েছে সেটি কিন্তু বন্ধ রয়েছে যান চলাচল। অন্য রাস্তাগুলো দিয়ে কিন্তু যে যান চলাচল সেটি কিন্তু চলছে। একটু আমরা জানতে চাইবো যারা আন্দোলনকারী রয়েছে তাদের কাছে আপনাদের দাবি দেওয়া সম্পর্কে বলবেন এবং আপনাদের কর্মসূচি সম্পর্কে একটু জানতে চাই। আচ্ছা, আমাদের দাবি হচ্ছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার যে পদটি আছে এই পদে শুধুমাত্র ডিপ্লোমা এখন অ্যাপ্লাই করতে পারতেছে। আমরা চাই উচ্চতর ডিগ্রিধারী অর্থাৎ বিএসসি ইঞ্জিনিয়ার যারা আছে তারা যাতে এই পদে অ্যাপ্লাই করার সুযোগ পায়। এবং আমাদের এই নেসকোতে যেটা হয়েছে 8ম গ্রেড অর্থাৎ সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদ থেকে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে প্রমোশনের সময় যে নিয়মটি আছে সর্বোচ্চ 33% প্রমোশন হইতে পারে। ধন্যবাদ আপনাকে। আমরা একটু আরও যারা শিক্ষার্থী রয়েছে তাদের কাছে জানতে চাইবো আপনাদের আন্দোলনের যৌক্তিকতা কি একটু বলবেন? আমাদের আন্দোলনের যৌক্তিকতা হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারদের এন্ট্রি পোস্ট হচ্ছে 7ম গ্রেড অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। তো এই পদে 33%
যে স্পিরিটটা ছিল তার চরম অবমাননা। তো আমরা চাচ্ছি যে এই বৈষম্যের শেষ হোক, কারণ এতে কিন্তু আলটিমেটলি দেশের অপকার হচ্ছে। ধন্যবাদ আপনাকে। ইশরাত শুনছিলেন এবং সেই সাথে সাথে বিভিন্ন স্লোগানে কিন্তু মুখরিত, এবং তারা যেমনটি বলছেন যে 25 সালেও যদি কোটা দুর্নীতি থাকে তাহলে 24 সালের জীবন কেন তারা দিয়েছে, এবং বিভিন্ন স্লোগানে আসলে রাজশাহীর যে এই নর্দার্ন ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড নেসকোর যে প্রধান কার্যালয়ে কিন্তু শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন 2 ঘন্টা থেকে, এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা এখন পর্যন্ত আন্দোলন করছেন। তারা বলছেন যে তাদের যে আন্দোলন সেটি যৌক্তিক, এবং আন্দোলনের যে তাদের দাবি দেওয়া না মানা হলে তারা আরও লাগাতার কর্মসূচি কিন্তু দিবেন। ইশরাত, তারিক অনেক ধন্যবাদ আপনাকে। পাবনা পৌর এলাকায় দুর্ভোগের আরেক নাম আতাইকুলা সড়ক। শহরের প্রবেশদ্বারের সড়কটিতে সামান্য বৃষ্টিতেই জমে যায় পানি। খানাখন্দ থাকায় ঘটছে দুর্ঘটনা। শিগগিরই সংস্কারের আশ্বাস সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। পাবনা শহরের প্রবেশদ্বারে মুজাহিদ ক্লাব থেকে খেয়াঘাট পর্যন্ত প্রায় 2 কিলোমিটার দীর্ঘ আতাইকুলা সড়ক। এমন বেহাল সড়কে প্রতিনিয়ত চলাচল করেন পৌর এলাকার বাসিন্দারা সহ বেশ কয়েকটি স্কুল কলেজের ছাত্রছাত্রী। অভিযোগ, ভোগান্তি দেখার কেউ নেই। পৌর যিনি প্রশাসক আছেন তার কাছে অনুরোধ করেছেন, বিনয় করেছেন যে আমাদের এই সড়কটি মেরামত করে দেওয়া হোক, আপাতত চলাচলের যোগ্য করে দেওয়া হোক, কিন্তু তারা কর্ণপাত করেনি। খানাখন্দে ভরে গেছে, মানুষের নিত্যদিনের যাতায়াতে অনেক ভোগান্তি। গেল কয়েক মাস ধরে পৌর শহরের প্রধান এই সড়ক নিয়ে দুর্ভোগে বাসিন্দারা। স্থানীয়রা জানান সড়কটিতে চলাচল করাই যেন দায়। অনেক বছর ধরে সংস্কার না হওয়ায় ক্ষুব্ধ পৌরবাসী। সম্প্রতি সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করে 3 দিনের আলটিমেটাম দিয়েছে স্থানীয়রা। তাতেও টনক নড়েনি পৌর প্রশাসকের। খানাখন্দে ভরা সড়কের কারণে স্কুলে উপস্থিতি কমছে ছাত্রছাত্রীদের। আগামী 7 দিনের ভিতরে এই রাস্তার উন্নয়ন যদি না হয় আমরা এলাকাবাসী সবাই মিলে কঠিন আন্দোলনে আমরা যাব। রাস্তা এতই ভাঙা যে আসা যায় না, রিক্সায় আসলে রিক্সা ভাড়া বেশি চায়। যে যানবাহনে বাচ্চারা যাতায়াত করে সেই যানবাহন অনেক সময় উল্টে যাচ্ছে। তো আমাদের এই রাস্তার কারণে বাচ্চা কাচ্চা স্কুলেও আসতে ভয় পাচ্ছে। আমাদের এখানে 800 জনের মতো স্টুডেন্টস আছে। দেখা যাচ্ছে বৃষ্টির সময় রাস্তাতে এত প্রচুর পরিমাণ পানি জমে এবং স্কুলগুলোতেও পানি চলে আসে। শিগগিরই সড়ক সংস্কার কাজ শুরু হবে জানালেন প্রশাসনের এই কর্মকর্তা। এই রাস্তাটি RUTDP প্রজেক্টে অন্তর্ভুক্তির জন্য এস্টিমেট করে ইতিমধ্যেই স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে প্রেরণ করা হয়েছে। ওখান থেকে অনুমোদন হয়ে আসলে অতি দ্রুত টেন্ডার প্রক্রিয়াটা সম্পন্ন হবে এবং আমরা বাস্তবায়ন করতে পারব। সাবরিনা লিজা, যমুনা নিউজ। দর্শক, এই ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজনে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।